নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী সরকার। কথা হোকের আরো একটা এপিসোডে প্রত্যেককে অনেক স্বাগত। আপনারা জানেন যে কথা হোকে আমরা সেই বিষয়গুলো নিয়ে খোলা মনে মুক্ত মঞ্চে আলোচনা করার চেষ্টা করি। বিতর্ক তো থাকে নিঃসন্দেহে, সারা বছর সারা সপ্তাহ জুড়ে অনেক বিতর্ক থাকে, কিন্তু তারপরেও যে বক্তব্য যে ভার্সনগুলো তুলে ধরার দরকার, যা মানুষ শুনতে চান, তার জন্য অন্তত সপ্তাহে একটা দিন যেখানে খোলা মনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার। আর বলার অপেক্ষা রাখেন এই সময় সব থেকে বড় ইস্যু, প্রথম শিরোনামে যা উঠে এসেছে তা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সাম্প্রতিক সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তার ভূমিকা, তাকে কেন্দ্র করে একটা অনভিপ্রেত ঘটনা এবং তাকে কেন্দ্র করে আরও একবার কাঠগড়ায় যাদবপুরের ভেতরের পরিবেশ অন্দরমহল। কাদের প্রশ্রয়, কাদের আশ্রয় দীর্ঘদিন ধরে এখানে এই চূড়ান্ত অব্যবস্থা চলছে। একদিকে দেশবিরোধী কাজের পরিচয় পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের দেশ বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে সেখানে। শুধু তাই নয়, সেখানে এমন কিছু সংগঠন রয়েছে, অতি বাম সংগঠন, যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে চালাচ্ছেন এমন কিছু সংগঠন, এমন কিছু কাজ, সোশ্যাল মিডিয়াতে সেদিকে নজর রাখলে রীতিমতো হাড় হিম হওয়ার অভিজ্ঞতা হবে, রক্ত ঠান্ডা হয়ে যাবে। এতদিন ধরে যেগুলো চলছে সেগুলো রাজ্যের যে সরকার রাজ্য চালাচ্ছে 2011 সাল থেকে, তারা এই বিষয়ে কিছুই জানে না। বিন্দু বিসর্গটা কি আদৌ সম্ভব? আর দুই, যদি সত্যি জেনে থাকে তাহলে এগুলোকে লালন পালন করার কি মানে? যেখানে গোটা দেশ থেকে মেধাবীরা আসতে পারতেন, সেই জায়গাতে একটা সীমাবদ্ধতা তৈরি করে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মেধাবীদের জন্য দরজা খোলে এবং তারপরও অদ্ভুত রকমভাবে মেধাবী অপরিণত মগজগুলোর ধুলাই করার বন্দোবস্ত করে একটা দেশবিরোধী এজেন্ডা সেট করার নেপথ্যে আসলে কাদের উদ্দেশ্য চরিতার্থ হচ্ছে? অনেকগুলো প্রশ্ন থাকছে। এই সব কিছু নিয়ে আজকের কথা হোকের একটা খোলা মঞ্চে আলোচনা শুরু করা যাক। যাদবপুরের যে বেয়াদপিগুলো দীর্ঘদিন ধরে দেখেছি বা যে জঙ্গি ঠেকের খবর বর্তমানে পাওয়া যাচ্ছে, আসলে তা কাদের জন্য হচ্ছে? শাসকের প্রশ্রয় হচ্ছে, শাসকের আশ্রয় হচ্ছে, নাকি আসলে পুরোটাই উদাসীনতায়? নজরদারির অভাব রয়েছে, সিস্টেম তৈরির অভাব রয়েছে, আর সেই ফাঁক গলে দিনের পর দিন ধরে ব্যাঙের ছাতার মতো একটা যা ইচ্ছে তাই হওয়ার মুক্তাঞ্চল তৈরি হয়ে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এই প্রশ্নের আলোচনাতে এই আজকের কথা হোকের টপিকে আলোচনা যারা আমার সঙ্গে রয়েছেন, আমি এক এক করে আলাপ করাবো। প্রথমেই আলাপ করাবো আজকের মূল অতিথি যিনি রয়েছেন, বক্তা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলার কথা হোকে। রয়েছেন গবেষক জিষ্ণু বসু, রয়েছেন বিজেপি মুখপাত্র এবং অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, এবং আমরা আরেক দিকে রয়েছেন অধ্যাপক শম্পা সেন, রয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ দাস, এবং রয়েছেন অভিনেতা এবং যাদবপুরেরই প্রাক্তনী অরিত্র দত্ত বণিক। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলার কথা হোকের এই মঞ্চে। আশা করি খোলাখুলি আলোচনা হবে, খোলাখুলি কথা হবে। এর বাইরেও দুজন দর্শক রয়েছেন। আমরা জানি যে কথা হোকের এই মঞ্চে আমরা অন্তত 2জন বা 3জন বা 4জন দর্শককে রাখার চেষ্টা করি, যারা প্রতি সপ্তাহে প্রতিদিন আমাদের বিভিন্ন শো, ডিবেট শো দেখেন, কিন্তু সরাসরি পার্টিসিপেট করার অপশন থাকে না। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ঈশানজিৎ রায়। ঈশানজিৎ আইনের ছাত্র এবং যাদবপুর নিয়ে সাম্প্রতিক সময় তিনিও কথা বলছেন, ভাবনা চিন্তা করছেন, প্রশ্ন করতে চান, তার কথা শুনবো। আর রয়েছেন রাজস্বী চক্রবর্তী। রাজস্বী যাদবপুর বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, যেটাকে আমরা বলি IR, সেখান থেকে পিএইচডি করছেন এই মুহূর্তে। আমি শুরু করব নিঃসন্দেহে প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তীকে দিয়েই। কি মনে করছেন স্যার, আপনি কাকে দায়ী মনে করেন? শাসকের প্রশ্রয় হচ্ছে নাকি আসলে উদাসীনতায় হচ্ছে? প্রথমেই বলি, ঋষি অরবিন্দের দ্বারা সৃষ্ট এবং তার ইডিওলজিতে যে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল জাতীয়তাবাদের পীঠস্থান চিন্তা করে, সেই বিশ্ববিদ্যালয়ে যে উগ্র দেশবিরোধী স্লোগান, পোস্টার এবং হয়তোবা কিছু অ্যাক্টিভিটিও আমাদের চোখে পড়ছে বা পড়েছে, সেইটা অত্যন্ত লজ্জার এবং দুঃখের। এই যে ঘটনাগুলো পরপর ঘটছে, এগুলো কিন্তু শুধুমাত্র বিচ্ছিন্ন ঘটনা হিসাবে ধরাটা ঠিক হবে না। এটা একটা ক্রমবর্ধমান এবং ক্রমান্বয়ে এই ঘটনাগুলো ঘটে চলেছে। এটা আজ থেকে না, বেশ কয়েক বছর ধরে। এবং এই প্রসঙ্গে আমি বলি, আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা আমি বলবো, যে আমি যখন যাদবপুরের দায়িত্বে প্রথম এলাম, যাদবপুরে যেসব জিনিসগুলো আমার চোখে খুব লাগলো, যেগুলো অন্য কোনো ইউনিভার্সিটিতে আমি কখনো দেখিনি, সেইগুলো হলো যে সন্ধ্যার পরে
যাদবপুর এক অপরাধীদের মুক্তাঞ্চল হয়। একদিকে যেমন গাঁজা, মদ এবং বিভিন্ন রকম অনাচার ব্যভিচারের একটা জায়গা হয়ে দাঁড়ায়, ঠিক সেরকম কিছু উগ্র বাম রাজনীতি সেই অন্ধকারের আড়ালে কাজ করে চলে। দ্বিতীয় হলো, যাদবপুরে যে সমস্ত প্রজেক্টে কোটি কোটি টাকা এসেছে বা আসে, আমি যদিও এই ব্যাপারের একজন এক্সপার্ট নই, তাও আমার মনে হয়েছিল যে সমস্ত ট্রানজ্যাকশানগুলো একদম যে ট্রান্সপারেন্ট তা নয়। সেখানে আমি চেয়েছিলাম সরকারি পদ্ধতির মাধ্যমে অডিট করাতে, এবং সেই সময় অনেকেরই আমি চক্ষুশূল হই। আর এই যে গাঁজা, মদ, ভাঙের যে হাজার হাজার লাখ লাখ কোটি টাকার ট্রানজ্যাকশান যাদবপুরের বুকে হয়, সেইটা আটকানোর জন্য যা যা করার আমি করেছিলাম, সেই মধ্যরাত্রে টহল দেওয়া থেকে আরম্ভ করে, পাঁচিলে কাঁটাতারের বেড়া দেওয়া থেকে আরম্ভ করে, বিভিন্ন ছিদ্রগুলো বন্ধ করা, স্ক্যানিং ইত্যাদি, এবং সেই সমস্ত ফ্লাড লাইট দেওয়া ইত্যাদিগুলো করার পরে যাদবপুরের যে সেই তথাকথিত ফোক কলরব, যেটা অ্যাকচুয়ালি পরে যোগ কলরবে রূপান্তরিত হয়েছিল, কারণ যে কারণে আন্দোলনটা হয়েছিল পরে দেখা গেছিল সেটা সর্বৈব মিথ্যা। সুতরাং সেই যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোতে আমি যে অ্যাকশানগুলো নিয়েছিলাম এবং মহামান্য হাইকোর্ট যেগুলো বলেছিলেন, সেইগুলো প্রতিটা স্টেপে যদি ফলো করা হতো, তাহলে যাদবপুর নিশ্চয়ই এই জায়গায় এসে পৌঁছতে পারতো না। এবং এই প্রসঙ্গে বলি যে অধ্যাপকদের এখানে একটা বিশেষ রোল আছে। অধ্যাপকদের এই রোলটাকে ঠিকমতো করা দরকার, এবং যাদবপুরে যে বিশৃঙ্খলা হচ্ছে শোনা যায়, এবং আমারও মনে হয়েছিল যে অধ্যাপকরা সবাই ঠিকমতো সেই দায়িত্ব পালন করছেন না ছাত্রদের সঠিক পথে গাইড করার। এবং এই যে ছাত্ররা তৈরি হয়েছে, যে ছাত্ররা বলছে তারা বাম বা অতি বাম, তাদের সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে যে তারা সত্যিই বাম, অতি বাম কিনা, কারণ তারা পাশ করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে বড় বড় চাকরি করবে, বিদেশে যাবে, নানান রকম ভোগের মধ্যে চলে যাবে। এবং এই সঙ্গে আরেকটা বলি, যতদূর আমি জানি যে সত্যিকারের বাম নেতারা কখনো হিংসার প্রশ্রয় দেন না, কিন্তু যে হিংসা, ক্রমবর্ধমান হিংসা এখানে তৈরি হয়েছে, সেইটার পেছনেও যে এই কি মদত কাজ করছে, কারা কাজ করছে, কেন কাজ করছে, কি কি স্বার্থ কাজ করছে, সেইগুলো এখানে দেখা খুব দরকার। আমি বলেছি, আবার বলবো যে এক ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি হওয়া দরকার, প্রয়োজনে এনআইএ এখানে ইনভেস্টিগেশন দরকার, যাতে এখান থেকে প্রকৃত সত্য উঠে আসে যে এই উস্কানিগুলোর পিছনে কারা রয়েছে, কেন উস্কানি দিচ্ছে, কেন এখানে দেশবিরোধী চক্রান্তের একটা আখড়া তৈরি করার চেষ্টা করছে। এবং এই প্রসঙ্গে আরেকটা বলবো যে এইটা এখন বিশেষভাবে দরকার, তার কারণ এইটা এখন থেকে কন্ট্রোল না করা হলে ভবিষ্যতে বিভিন্ন ইউনিভার্সিটিতে এর প্রভাব আসতে পারে, যেটা মোটেই কাম্য নয়। একদম স্যারের কথা সূত্র ধরে এখানে সম্পাদি রয়েছেন, শম্পা সেন অধ্যাপিকা, তার কাছেই আসছি। আদর্শের জায়গা থেকে মনে হচ্ছে যে এই জিনিস চলছে, এই অরাজকতা চলছে, দেশদ্রোহিতা চলছে, নাকি আসলে সরকার তার নিজের স্বার্থে একটা অংশকে বাঁচিয়ে রেখেছে যাতে ইচ্ছে মতো কাজে লাগানো যায়? কারণ আমি এই কারণে প্রশ্নটা করছি, কারণ এটাকে দেখেছি আমরা যে প্রথম নির্বাচনের ক্ষেত্রে আজ থেকে কয়েক বছর আগে যখন এনআরসি বা সিএ মুভমেন্ট হলো, ঠিক এই কলেজ ক্যাম্পাস থেকে এই নির্দিষ্ট মুষ্টিমেয় ছাত্র সংগঠনরাই কিন্তু মেন স্ট্রিম রাজনীতিতে আসার, যাদের কোনো সম্ভাবনা নেই, যারা ছাত্র সংগঠন করছেন, ছাত্র রাজনীতি করছেন, তারা শুরু করে দিলেন এখান থেকে, ক্যাম্পাস থেকে, নো ভোট টু বিজেপি ক্যাম্পেন। তাহলে কি মনে হচ্ছে, মানে যোগসূত্র কোথায়? আর সরকারের প্রশ্রয় নাকি উদাসীনতা, কোনটাকে আপনি বেছে নেবেন এক্ষেত্রে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা মুক্ত চিন্তার পরিবেশকে সবসময় আমরা লালন করে এসেছি। আমি যাদবপুর এবং প্রেসিডেন্সির প্রাক্তনী, এফটিআই এর প্রাক্তনী, আমরা দেখেছি যে এই শিক্ষাঙ্গনগুলো কিন্তু আমাদের বহু ভালো ছাত্রছাত্রীকে শেষ পর্যন্ত জীবনের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছে দিয়েছে, এবং একটা ভারতবর্ষের যে মেধা চর্চার জায়গা, সেই মেধা চর্চার জায়গাতেও তারা অংশ নিতে পেরেছেন। কিন্তু আমি যেহেতু প্রায় 30 বছর অধ্যাপনা করি, আমি নিঃসন্দেহে এটুকু জোরের সঙ্গে বলবো, কোনো ক্যাম্পাসেই ছাত্র রাজনীতির নামে কোনো বিশৃঙ্খলা, চরম বিশৃঙ্খলা, এটাতে আমরা প্রশ্রয় দেব না। কেন দেব না? সেটা ছাত্র স্বার্থেই দেব না। বামপন্থী মানসিকতা, বামপন্থী রাজনীতির পিছনে একটা দীর্ঘকালীন আদর্শ আছে যেটা সারা পৃথিবী জুড়ে চর্চিত হয়। বামপন্থী রাজনৈতিক আদর্শ এবং তার নানান রকম প্রয়োগ
এমনকি সেটা পড়াশুনোর সিলেবাসের কারিকুলামের মধ্যে বলো অথবা কোনো কালচারাল ফ্রন্টে বলো, সেটা তো সারা পৃথিবী জুড়ে চর্চিত হচ্ছে। কিন্তু তার নাম করে যদি উচ্ছৃঙ্খলা হয় তাহলে অবশ্যই প্রশাসনকে দেখতে হবে। আমাদের এখানে দেখা দরকার কোথায় আমাদের ফ্যালাসি। একটার পর একটা বিশ্ববিদ্যালয় কিন্তু দিনের পর দিন কোনো উপাচার্য নেই। যে পোস্টগুলোতে যে প্রশাসনিক পদে মানুষজনকে থাকা দরকার, যারা কন্ট্রোল করবেন, যারা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে গোটা শিক্ষাঙ্গনের পরিবেশকে নিয়ন্ত্রণ করবেন বা মনিটর করবেন, সেই পোস্টগুলোতে কেউ নেই দিনের পর দিন। দিনের পর দিন এখানে ছাত্র নির্বাচন হচ্ছে না। যে ছাত্র নির্বাচন হলে এই যে ধুমায়িত অসন্তোষ, সেটা একটা ভেন্টিলেশনের জায়গা পেত, সেই ভেন্টিলেশনের জায়গাটাও পাচ্ছে না। তার ফলে কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতির একটা চরম জায়গা তৈরি হচ্ছে। একেবারে সম্প্রতি যে ঘটনা ঘটেছে মাননীয় শিক্ষামন্ত্রীর ক্যাম্পাসে আগমনকে কেন্দ্র করে, সেই ঘটনার ক্ষেত্রেও পুলিশি নিরাপত্তা, পুলিশি গাফিলতি বা ইন্টেলিজেন্স ফেলিয়ার আমি বলবো অবশ্যই ছিল। তার কারণ অধ্যাপক নিগ্রহ যেমন সমর্থন করি না, একইভাবে ছাত্রের এরকম আঘাত সেটাকেও সমর্থন করি না। তার মানে প্রশাসনিক দিক থেকে একটা চরম গাফিলতি, চরম দুর্বলতা সেখানে কাজ করছে। হয়তো 2% 3% ছেলে মেয়ে করে কি 5% ছেলে মেয়ে করে, কিন্তু সেই ক্যাম্পেইনটা, সেই প্রচারটা আরও অনেক বেশি হয়। বহু ভালো ছেলে মেয়ে এবং অত্যন্ত তারা সুশৃঙ্খল সেই সমস্ত ছেলে মেয়েও কিন্তু সেখানে রয়েছে। ফলে একেবারে তাদের নিয়ন্ত্রণ করবার নাম করে যাদবপুরের মতন শিক্ষাঙ্গনগুলোতে একটা সেডেশন চার্জ এনে দেওয়া, কোনো কিছু ঠিকভাবে তদন্ত না করে কিছু ছাত্রের নামে দাগিয়ে দেওয়া, সেটাও কিন্তু কোনো শিক্ষকদের বা কোনো শিক্ষা প্রশাসনের উচিত কাজ হতে পারে না। বেশ কিছু ছাত্রের এই অতি এক্সট্রিমিস্ট রাজনীতির নামে তারা যদি পড়াশুনো নষ্ট করেন, অন্যান্য পড়াশুনোর পরিবেশ নষ্ট করেন, সেটাও সমর্থনযোগ্য নয়। আমি বলবো সামনের ইলেকশন যদি হয়, আমাদের নির্বাচন যদি হয় এখন রাজনৈতিক লক্ষ্য, তাহলে যাদবপুর শুধু ইস্যু হতে পারে না। বাইরে এত রকমের অপরাধ সংগঠিত হচ্ছে, এত জঙ্গি কার্যকলাপ সংগঠিত হচ্ছে, খাগড়াগড় থেকে শুরু করে নানান জায়গায়। এনআইএর দৃষ্টি সেখানেও পড়ুক, আসল তদন্তগুলো করে আসল মূল সত্যটা উদ্ঘাটিত হোক। আপনার সময় যেহেতু শেষ, আমি তাই ইন্টারফেয়ার করতে বাধ্য হলাম। যাদবপুর যেখানে পুলিশ পর্যন্ত প্রবেশ করতে পারে না, যাদবপুর যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেন যে আতঙ্কপুর ওর ভেতরে আমি ঢুকবো না, নিঃসন্দেহে আপনাদের বলার জায়গা আছে। আপনারা নিজে অধ্যাপক, আপনার দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত সংগঠন করেছেন। আপনারা বলতে পারেন যে মুষ্টিমেয় কিছু ছাত্রের জন্য তাহলে গোটা যাদবপুরকে কাঠগড়ায় কেন তোলা হয়েছে? আমার প্রশ্ন সম্পাদী, যখন এত বড় ঘটনা ঘটলো, র্যাগিং এর মতো ঘটনা, এবং যেখানে নেশার সামগ্রী, নেশার দ্রব্যের রীতিমতো একটা র্যাকেট চলছে বলে অভিযোগ আসছে, সেই সময়তেও যখন সিসি ক্যামেরা বসানোর কথা হলো, তখন মুষ্টিমেয় কিছু ছাত্রের দাবিতেই কিন্তু হ্যাঁতে হ্যাঁ মেলালেন অধিকাংশ সিংহভাগ ছাত্র এবং ছাত্রী, অলমোস্ট 80%। সেই জন্য বারবার করে ইনস্টিটিউটকে নিয়ে প্রশ্ন উঠছে, অন্য কোনো কারণ না। আমি আপনার কাছে আবারও আসবো, আমি উত্তরটা নিয়ে নেব। জিষ্ণু বসু এখানে রয়েছেন। নিঃসন্দেহে সম্পাদী বলছেন যে বামপন্থী রাজনীতি এগুলো সমর্থন করে না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি এটাও দেখলাম যে ইন্দ্রানুজকে সমর্থন করতে ময়দানে নামতে হচ্ছে এসএফআইকে, সৃজনকে, যিনি ভোটে দাঁড়িয়েছেন লেফট থেকে, মোহাম্মদ সেলিমদের পথে নামতে হয়েছে। আমার বক্তব্য সত্যি মুষ্টিমেয় সংখ্যাটা, এখানে শিক্ষক সংগঠনের কোনো ভূমিকা নেই। মুষ্টিমেয় কয়েকজনের জন্য গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বদনাম করা হচ্ছে। বিষয়টা কি এতটাই সরলীকরণ মানে করা যেতে পারে, সরলীকৃত করা যেতে পারে কি জিষ্ণুবাবু? প্রথম কথা হচ্ছে যে একদম ঠিক কথা, মুষ্টিমেয় কিছু ছাত্রের জন্যই বা ছাত্ররা হাতের পুতুল, এর পেছনে অন্য শক্তি আছে। প্রথম স্তরের একটি শক্তি আছে, দ্বিতীয় স্তরের আছে, তৃতীয় স্তরের শক্তি আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আমার মতো এরকম প্রচুর মানুষ আছেন, তারা মাতৃসম ভালোবাসেন, শ্রদ্ধা করে। আমাদের যা কিছু পড়াশোনা, যা কিছু যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মুষ্টিমেয় কিছু এই রকম ছাত্র, শিক্ষক সব মিলিয়ে যারা আছেন, তাদের নুইসেন্স ভ্যালু বেশি বলে আপনারা দেখাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এর বিরুদ্ধে রক্ত দিচ্ছে। এই রক্তক্ষরণ অবিরত চলছে, সেটা আপনারা দেখান না। শ্রী অরবিন্দের কথা দিয়ে শুরু হলো। শ্রী অরবিন্দ 22শে আগস্ট 1907
যখন তিনি আলিপুর বোমার মামলার জন্য তিনি গ্রেপ্তার হবেন এরকম মনে হচ্ছে, তখন জাতীয় শিক্ষা পরিষদ, বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদ থেকে তিনি অব্যাহতি দিলেন তিনি অধ্যক্ষ হিসেবে। তিনি বলার সময় শেষ যে কথাটা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। বলেছেন এখানে শুধুমাত্র তোমরা কিছু তথ্য মাথার মধ্যে নিয়ে যাবে, তোমরা ভালো থাকবে বলে, ভালো রোজগার করবে তার জন্য এই কলেজ তৈরি হয়নি, তখন কলেজ ছিল। তোমরা দেশমাতৃকার জন্য কাজ করবে, দেশমাতৃকার জন্য বাঁচবে, দেশমাতৃকার জন্য প্রয়োজনে প্রাণ দেবে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আপনারা বললেন মুষ্টিমেয় কত কথা। 1970 সালে অতি বামপন্থীরা বললেন যে এই দেশই তো থাকবে না, এই দেশ থাকবে না মানে এই শিক্ষা ব্যবস্থাও দরকার নেই, শিক্ষা ব্যবস্থা যখন দরকার নেই তখন এখানে পরীক্ষা নেওয়ারও দরকার নেই। কিন্তু গোপালচন্দ্র সেন ইনি পূর্ব বাংলা থেকে এসে হাওড়ায় মেশিন শপে কাজ করে পড়াশোনা করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন। তারপরে মাস্টার্স করার পরে আমেরিকাতে গিয়ে তিনি পিএইচডি করে আসেন। উনি জানেন যে তার মতো ছাত্রও আছে যাদের একটা বছর যদি নষ্ট হয়ে যায়, এই যে 4 তারিখে সেমিস্টারের পরীক্ষা বন্ধ হয়ে গেল, প্রচুর মানুষের তো এরকম হয়েছে গোপালচন্দ্র সেনের মতো। গোপালচন্দ্র সেন বলেছিলেন তোমাদের অধিকার আছে পরীক্ষা না দেওয়ার, কিন্তু একজনও যদি পরীক্ষা দিতে চায় তার জন্য আমি ব্যবস্থা করব। এটাই একমাত্র অপরাধ ছিল অধ্যাপক গোপালচন্দ্র সেনের। 30শে ডিসেম্বর অধ্যাপক গোপালচন্দ্র সেনকে পেছন থেকে ছুরি মেরে যাদবপুর ক্যাম্পাসের মধ্যেই হত্যা করা হলো। শ্রেণীশত্রু গোপালচন্দ্র সেন মারা গেলেন, আর যিনি মারলেন রানা বসু। তিনি আজকের রানা বসুরা যেমন বড়লোকের পরিবার থেকে মুখে সোনার চামচ নিয়ে জন্মেছে, আমি রিপিট করছি, আজকের রানা বসুরা যেমন পরিবার থেকে এসছে, সেদিনের রানা বসু একজন উচ্চবিত্ত ডাক্তারের পরিবার থেকে এসেছিলেন। রানা বসুর কি হলো? কিচ্ছু হয়নি। রানা বসুকে দেশের বাইরে যাওয়ার জন্য, কানাডাতে প্রতিষ্ঠা করার জন্য অপ্রাণ চেষ্টা করেছেন। এই যে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর বলছি, আজকেও আপনি যেমন বললেন আজকে রানা বসুদের বাঁচানোর জন্যে প্রথম স্তর, দ্বিতীয় স্তর চেষ্টা করছে। তার কারণ এই ছাত্রছাত্রীরা আসলে পুতুল। এই পুতুলদের পেছনে যারা আছে, যে পুতুল নাচের যারা বাজিকর, সেই বাজিকরদের চিনতে হবে। যতক্ষণ পর্যন্ত না যাদবপুরের ভেতরে আপনারা ঢুকছেন এবং কালচারাল মার্কসিজমকে বুঝতেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের মনে হবে এরকম কেন হচ্ছে। তার এদের মানে হচ্ছে একটু হুজ্জুতি করা হলো, একটু মস্তি হলো। এই যে একটা ধরুন বাবুল সুপ্রিয়, আসলে এরা ভারতীয় গণতন্ত্রের বিপক্ষে, এটা বুঝতে হবে। এই চরিত্রটা ধনকারজি হতে পারেন মহামহিম রাজ্যপাল, বাবুল সুপ্রিয় হতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী বা মন্ত্রী ব্রাত্য বসু হতে পারেন। এদের প্রত্যেকের একটা কিন্তু পরিচয় আছে, তারা হচ্ছেন ভারতীয় গণতন্ত্রের প্রতিনিধি, ভারতীয় গণতন্ত্রের বিরোধী। এরা ভারতীয় গণতন্ত্রের জন্য তাদের যারা বাজিকর, এই পুতুলদের যারা নাচাচ্ছেন, তারা ভারতীয় গণতন্ত্রকে শেষ করতে চায়। যাদবপুর থেকে আপনার পড়াশোনা, এতদিনের অভিজ্ঞতা, এত লম্বা কেরিয়ার, সেক্ষেত্রে আপনি বলছেন যে মুষ্টিমেয় মানুষ মানে ছাত্ররা হাতের পুতুল, তাদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে, মগজদলাই করা হচ্ছে, তাদের বেসিক যে একটা পরিচয়, একটা আদর্শ, সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, তাদের পরিচয়টা ক্রাইসিস তৈরি করা হচ্ছে। আমার প্রশ্ন যেটা ছিল কথাকের আজকে আলোচনাতে, আমি সেটাতেই আপনার কাছে আসছি লাস্ট কয়েক সেকেন্ডের জন্য। আপনি কি মনে করছেন এই মুষ্টিমেয় যদি একটা অংশ থাকে, এদেরকে নিয়ন্ত্রণ করার কোনো উপায় নেই? যাদবপুরকে একটা বিচ্ছিন্ন পাকিস্তান হয়ে দেশে থাকতে পারে? প্রথম কথা হচ্ছে নুইসেন্স ভ্যালু যে আছে, নুইসেন্স ভ্যালুর জন্য স্যার যে ব্যবস্থা নিয়েছিলেন অধ্যাপক চক্রবর্তী, তখন রাষ্ট্রের মানে দেশের যে রাজ্যের যে শাসন ক্ষমতায় আছেন, তাকে কে অন্যায় করছেন কে অন্যায় করছেন না, স্যার সেই সময় একটা মামলা করেছিলেন। মামলাতে হাইকোর্ট পরিষ্কার করে বলেছে যে এরকম অন্যায় করা যায় না। তুমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তুমি ছাত্র হলেও একজন কেন্দ্রীয় মন্ত্রীর দাড়ি ধরে টানতে পারো না। বিবেক অগ্নিহোত্রীর গাড়ির মধ্যে ইট মেরে তাকে থুতু দেওয়া তুমি পারো না এটা। এবং এইটা করার পরে একদল শিক্ষক শিক্ষিকা তারা নেমে আসেন ওই সেকেন্ড ট্রায়াল, ওই লেভেল নেমে আসেন যে ওই দিনকে ব্রাত্য বসু এসছেন, এতদিন ধরে কেন ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না, উল্টো যুক্তি তৈরি করার চেষ্টা। এবং প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু যুক্তি থাকবেই, কারণ একটা দেশের পক্ষে, একটা গণতন্ত্রের পক্ষে প্রতিনিয়তই কোনো না কোনো একটা ভুল থাকবেই। যাদবপুরের যে প্রত্যেক স্টেক হোল্ডার, শিক্ষক, ছাত্র, শিক্ষাকর্মী, প্রত্যেকের সোচ্চারভাবে প্রতিবাদ করা উচিত। যাদবপুর গর্বের জায়গা। আমি বলছি তো, রক্ত কিন্তু প্রতিনিয়ত দিয়েছে, গোপালচন্দ্র সেন দিয়েছে, সুমন নিহার দিয়েছে, শেষ পর্যন্ত ছেলেটি সুইসাইড মানে আত্মহত্যা করলো। সুমন নিহার নেই আজকে আর।
তা মানে রক্ত কিন্তু দিয়ে গেছে, সেই রক্তের কথা কেউ বলে না। যার নুইসেন্স ভ্যালু বেশি আছে তাদেরকে আপনারা দেখাচ্ছেন, তার জন্য যাদবপুরের এই চেহারার কথা মনে হচ্ছে। যাদবপুরে স্বামী বিবেকানন্দের জন্য, অরবিন্দের জন্য প্রতিনিয়ত প্রোগ্রাম হয়, সেটা খবরে আসে না। খবরে আসে সেইটুকুই যার নুইসেন্স ভ্যালু আছে। বারবার বলা হচ্ছে মুষ্টিমেয় মানুষ, কিন্তু আমি আবারও বলছি, যারা যাদবপুরের প্রাক্তনী রয়েছেন, যারা সেখানে অন্য শিক্ষক সংগঠনের ভূমিকা বারবার প্রশ্নে আসছে, আমি সেটা নিয়ে আসছি না। যদি সত্যি সত্যি যাদবপুরের প্রাক্তনীদের, যাদবপুরের বর্তমান ছাত্রদের মনে হয় কি এই মুষ্টিমেয় একটা শ্রেণীর জন্য এবং মুষ্টিমেয় কিছু শিক্ষকের তাদের প্রশ্রয়ের জন্য গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কাঠগড়ায় তোলা হচ্ছে, তাহলে মুষ্টিমেয় শ্রেণীটাকে উপরে কেন ফেলা হচ্ছে না অরিত্র? কেন সবাই একজোট হয়ে বলতে পারছে না যে এইটা আমাদের বিশ্ববিদ্যালয় কালচার নয়, অবিলম্বে এটাকে বন্ধ করা হোক, অনেক হয়েছে, এনাফ, আর এই সমস্ত জিনিস সহ্য করার মতো আমাদের ইচ্ছে সময় কোনোটাই নেই? এইটুকু কেন সবাই একজোট হয়ে বলতে পারছেন না অরিত্র? 3 মিনিট। দেখুন, প্রথমত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপনি যে কথাগুলি বলছেন যে নেশার চাষ, সমকামিতার চাষ, এগুলো সম্পূর্ণটা সত্যি নয়। আর সমকামিতা কোনো ব্যাধি নয়, কোনো রোগ নয়, এটা একটা ঘোষিত জেন্ডার আইডেন্টিটি এবং এটা সেক্সুয়াল আইডেন্টিটি। এটা প্রত্যেকটা মানুষের থাকার অধিকার রয়েছে, সুপ্রিম কোর্ট দিয়েছে। কেউ কাউকে জোর করেনি, কেউ কাউকে জোর করেনি। এবং আমি 5 বছর পড়েছি, আমার রক্তে আজ পর্যন্ত ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে 1 ফোঁটা গাঁজা, চরস, ড্রাগস, কোনো নার্কোটিক সাবস্টেন্স আমার রক্তে পাওয়া যাবে না। ইউনিভার্সিটি ক্যাম্পাসে দাঁড়িয়ে এগুলো কোনোদিনই আমি করিনি। এবার বিষয়টা হচ্ছে যে স্টুডেন্ট র্যাডিকালাইজেশন হওয়ার মূল কারণটা হলো যে এই যে বয়সে ছেলেমেয়েরা এই ইনস্টিটিউটগুলোতে আসছে, 17, 18, 19, 20, 21, 22, এই বয়সটা খুব একটা ডিলেমার বয়স। তার কারণ হচ্ছে হাই স্কুলে একরকম কালচারাল ভ্যালু সিস্টেমের মধ্যে আছি, একরকম ডিসিপ্লিন ম্যানারিজমের মধ্যে আছি, তারপরে আমি যখন একটা বড় ইনস্টিটিউটে আসছি সেখানে একটা কালচারাল ল্যাটেন্সি তৈরি হচ্ছে এবং বিভিন্ন রকমের আদর্শর সাথে আমার যে মেলামেশা। আমি যদি নিজের কথাই বলি, আমি ইউনিভার্সিটি থেকে সবার প্রথম আমি এসএফআই এর সদস্যপদ নিয়েছিলাম। আমি যে বিরাট সেই সময় কার্ল মার্কস সম্পর্কে অভিজ্ঞ হয়ে গেছিলাম, কিংবা এসএফআই যে গণতন্ত্রের কথা বলে আমি বিরাট বড় পলিটিক্যাল সায়েন্টিস্ট হয়েছিলাম, তা কিন্তু নয়। কিন্তু সেই সময় আমি আবেগাপ্লুত হয়ে আমার মনে হয়েছিল যে কথাগুলো তারা বলছে হয়তো সেই কথাগুলো আমারও বলা উচিত, তাই আমি সদস্যপদ দিয়েছিলাম। পরবর্তী ক্ষেত্রে বয়সের সাথে সাথে তাদের সাংগঠনিক রাজনীতির সাথে আমার মেলেনি বলে আমি সরে এসেছি। কিন্তু ঘটনা হচ্ছে এই ডিলেমাটা প্রত্যেকটা ছাত্রদের মধ্যেই থাকে এবং বিভিন্ন রকম দল সেটাকে বিভিন্ন রকমভাবে এনক্যাশ করে। যাদবপুরের পলিটিক্যাল মূল প্রবলেম রয়েছে কতগুলো। প্রথম কথা, যাদবপুরের অধিকাংশ অ্যাডমিনিস্ট্রেশন ম্যাসিভ মিসম্যানেজমেন্টে চলে। আজকে আপনি যে প্রশ্নটা করছেন কেন অধিকাংশ ছাত্রছাত্রী এখানে কথাগুলো বলছে, আমি 2016 গ্র্যাজুয়েশনে প্রথমেই প্রশ্ন করি যে একই ক্যাম্পাসের বুকে দাঁড়িয়ে যদি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আপনারা ক্যাম্পাসিং করান, সেখানে যদি আপনারা চাকরির ব্যবস্থা করান, আর্টস ফ্যাকাল্টির ছেলেগুলোকে করান না কেন? তাহলে এই পলিটিক্যাল সায়েন্স, ইতিহাস, বাংলা, সংস্কৃত, ইংরেজি এগুলো পড়ে কি চাকরি পাওয়া যায় না? যদি না পাওয়া যায়, পিএইচডির বাইরে যদি অন্য কোনো ভবিষ্যৎ না থাকে, তাহলে সাবজেক্টগুলো পড়ানোর কী দরকার? প্রথম কথাটা হচ্ছে ইউনিভার্সিটির আর্টস ফ্যাকাল্টিটা দীর্ঘ বছর ধরে ব্রাত্য হয়ে রয়েছে। এখানে কেরিয়ার কাউন্সিলিং, ক্যাম্পাসিং, ছাত্রদের মানে বাজারমুখী করবার জন্য কোনো প্রচেষ্টা কোনোদিনই নেওয়া হয়নি। পরবর্তী জায়গাটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেক এই যে বাম এবং অতিবাম একটা বড় কথা, এর মধ্যে ছোট ছোট অজস্র ফ্যাকশন রয়েছে। এই ফ্র্যাকশনগুলোর মধ্যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়ে যায়। যে ইন্দ্রানুজ রায়কে নিয়ে এত কথা হচ্ছে, সেই ইন্দ্রানুজ রায় আরএসএফ বলে একটি অর্গানাইজেশনের অংশ। এই আরএসএফ এর ফেসবুক পেজ তৈরি হয়েছে 2010 সালে। তার অ্যাবাউট সেকশনে গেলে স্পষ্টভাবে আপনারা দেখতে পাবেন যে এটা পরিষ্কার, এটা ঘোষিতভাবে বলছে যে আমরা ছাত্রদেরকে রেভলিউশনারি মাইন্ডসেটে তৈরি করি ভায়া নকশালবাড়ি মুভমেন্ট। এই কথাটা কোনো লোকানো ছোপানোর কিছু নেই, এটা ফেসবুকে অ্যাবাউট সেকশনে লেখা রয়েছে। তো তাহলে নকশালবাড়ি আন্দোলনের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তারা একটা রাজনৈতিক সংগঠন চালাচ্ছে। তো অবভিয়াসলি তারা কোন ধরনের সুপ্রিম র্যাডিক্যাল হবে এখান থেকে আমরা বুঝে নিতে পারছি। আজকে আমাদের যে লোকসভা, যে পার্লামেন্টটা তৈরি হয়েছে, তার মধ্যে 44% এমপি হচ্ছে যাদের এগেনস্টে ক্রিমিনাল চার্জেস রয়েছে। অন্তত তার মধ্যে 31% এমপি রয়েছে যাদের এগেনস্টে সেক্সুয়াল অ্যাসল্ট, রেপ, খুনের মামলায় তারা কনভিক্টেড রয়েছেন। শুধু কেস চলছে না, কনভিকশন পর্যন্ত হয়ে গিয়েছে। তাহলে এই রকম একটা আইনসভা যারা আইন প্রণয়ন করছেন, যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, তার মধ্যে 44% লোক ক্রিমিনাল। এবং আজকে আমরা যদি ইতিহাসগুলো দেখি, আপনি দেখুন জাস্টিস কাপাডিয়ার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যিনি একটি নির্দিষ্ট কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে বসেছিলেন, অথচ সেই কোম্পানিরই মামলা তিনি সুপ্রিম কোর্টে বসে শুনেছেন, সেই ব্যাপারে লেজিসলেশন কোনো অ্যাকশন নেয়নি। দিল্লি হাইকোর্ট একটি সম্প্রতি মামলায় স্বীকার করে নিয়েছে যে ভারতবর্ষ রাষ্ট্র হিসেবে অধিকাংশ মানুষকে বেসিক নেসেসিটি প্রোভাইড করে উঠতে পারেনি। আজকে যে অর্থনৈতিক অসাম্য, আজকে যে রাজনৈতিক বিভাজন,
এই জায়গাগুলোতে আমরা সেই স্টেটকে অস্বীকার করছি যেই স্টেটে মাননীয় মুখ্যমন্ত্রী একটা ভোটের প্রচারে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে বলছেন কলকাতা হাইকোর্টটা বিজেপির আদালত, তো বিজেপির কথায় উঠে বসে। তারপরেও কেন মুখ্যমন্ত্রীর এগেনস্টে কন্টেম্প প্রসিডিং নেয়নি আদালত? আমরা সেই স্টেটকে অস্বীকার করতে চাইছি। যেহেতু আপনার সময় শেষ হয়ে গেছে বলে আপনি শেষ করবেন, আমার একটাই প্রশ্ন, আপনি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন সেই বিষয় নিয়ে মানে ঘন্টার পর ঘন্টা আলোচনা হতে পারে, অন্যান্য আরো 10খানা রাজনৈতিক দল তৈরি হয়ে যেতে পারে। আমার বক্তব্য হচ্ছে দেশ ঠিক পথে চলছে কিনা, বা দেশের পার্লামেন্টে কারোর বিরুদ্ধে কোনো কেস আছে কিনা, বা মুখ্যমন্ত্রী কোথায় গিয়ে কি বলেছেন, তার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়তে এই ধরনের অ্যান্টি ন্যাশনাল কার্যকলাপকে আপনি দেখুন, সাপোর্ট প্রথম করছেন? কথা হচ্ছে, আমি কন্ট্রিবিউট করছি আমার পয়েন্টটা। প্রথম কথা হচ্ছে যে আজাদি বা ফ্রিডম কথাটার অনেক রকম কনটেক্সট হতে পারে। সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে আজাদি কথা বলা মানে সেটা অ্যান্টি ন্যাশনাল। কাশ্মীর শুরু থেকেই একটা অটোনমাস বডি ছিল এবং যেই কারণেই আর্টিকেল 370 লেখা হয়েছে, এবং কাশ্মীরের জাতীয় পতাকাও আলাদা ছিল, তাদের কনস্টিটিউশন আলাদা ছিল। তাহলে পণ্ডিত নেহেরুকে বলতে হয় তিনি অ্যান্টি ন্যাশনাল ছিলেন? প্রসঙ্গটা সেটা নয়। প্রসঙ্গটা হচ্ছে আজাদি বা ফ্রিডমের সাথে দেশ বিরোধিতাকে যেভাবে যুক্ত করে যদি সবাইকে জঙ্গি বলে দিই, সেখানে একটা টেকনিক্যাল প্রবলেম আছে। এবং প্রতি সন্ধ্যেবেলা ক্যাম্পাসে চলে যান, 100টা মানুষ যদি ক্যাম্পাসে থাকে, অন্তত 80 থেকে 85 জন তারা ইউনিভার্সিটির সাথে জড়িতই নয়। বহু জায়গায় যাদবপুর 8বিতে দাঁড়িয়ে কয়েকজন বাংলা মদ নিয়ে বসে আড্ডা মারছে যে আজকে কোথায় বসবো, চল ক্যাম্পাসের মাঠটায় চলে যাই। এই জায়গাটা, এটা তো একটা রাজ্যের ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি যদি সুরক্ষা নিয়ে, এই যে আপনার প্রশ্নটা আজকে ছিল যে এটা কি প্রশ্রয় না উদাসীন, আমি বলবো এটা প্রশ্রয়। তার কারণ এই যে লোকগুলোকে এইরকমভাবে র্যাডিক্যালি ব্রেন ওয়াশ করা হয়, এদেরকে রাজ্য সরকার তার প্রয়োজন অনুসারে ব্যবহার করে, উস্কানিমূলক জায়গাতে প্রভোকেশনে ব্যবহার করে। এই মগজধলের কাজ তো চলছে, এবং আমি আমার দৃঢ় বিশ্বাস কি আপনি ব্যক্তিগতভাবে ওটাকে সমর্থন করতে পারেন না, আমি ব্যক্তিগতভাবে পেশাগতভাবে কোনো দিক থেকেই একটা রাষ্ট্রের সাংবিধানিক বিপর্যয়কে কেউ ঘোষণা করছে সেটাকে আমি একেবারেই সমর্থন করি না। মনে করেন যাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত, অনেক আগেই নেওয়া তো উচিত ছিল। আমি তো বলছি 2010 সালের ফেসবুক পেজে আরএসএফ যদি নকশালবাড়ি আন্দোলনের অনুপ্রেরণা প্রচার করে, তাহলে 2014 সালের হাইকোর্টের যদি ইন্টারিম অর্ডার থাকে, তাহলে পুলিশ এতদিন কি করছিল 10 বছর? কিন্তু এখন যেটা হচ্ছে যে এখন ন্যারেটিভটা তৈরি হয়ে গেছে। আপনারা কিছুদিন আগেই খবর করেছেন যে এই যে ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা ইউনিভার্সিটি হারিয়েছে। দেখুন, একটা বিশ্ববিদ্যালয়ের কাছে ফান্ডিং নেই। আপনাকে যে পয়েন্টটা দিয়ে কনক্লুড করতে হবে যে মণিপুর আলাদা হয়ে যাক বা কাশ্মীর আলাদা হয়ে যাক, সেটা কখনোই আমি সমর্থন করি না। ভারতবর্ষের ইন্টিগ্রিটি আমি একেবারে 100% সমর্থন করছি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই ছাত্রদেরকে র্যাডিক্যাল করে তো স্টেট ব্যবহার করছে, এবং কিভাবে ব্যবহার করছে? স্টেট চায় না যেখানে অ্যাডমিনিস্ট্রেশন ঠিকভাবে থাকুক। আপনি দেখুন, ভিসি অস্থায়ী, রেজিস্ট্রার, ডিন সমস্ত অস্থায়ী, অধিকাংশ ফ্যাকাল্টি। অ্যাড করে দিই, আমি বিমলদার কাছে আসবো। তার আগে এই যে ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা হারিয়েছে, নয় তকমা পাইনি, দৌড়ে ছিল তকমা পাওয়ার, এবং সেটা ইনস্টিটিউট অফ এমিনেন্স IOE যাকে বলা হয়, সেই তকমাটা ফাইনালি পেল না যাদবপুর বিশ্ববিদ্যালয়। কারণ বাজেট স্যাংশন হলো না, কারণ এর নেপথ্যেও রাজ্যই রয়েছে। রাজ্যের তরফ থেকে বাজেটটাকে কাটছাট করতে 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 এমন নিচে নামিয়ে দেওয়া হলো, তা কেন্দ্র এই প্রকল্পে অনুমোদনের আর জায়গায় থাকলো না। অর্থাৎ সব দিক থেকে আমরা বলি না, লেজা মুড়ো সব জায়গায় কাটবো, এই জায়গায় দাঁড় করিয়ে রেখা রাখা হয়েছে। আমার প্রশ্ন তো সেই জায়গা থেকে যে এখনো যদি সবাই প্রাক্তনী হোক, শিক্ষকরা হোক, যারা এতদিন ধরে এদেরকে প্রশ্রয় কোথাও দিয়েছেন, তাদেরও কি সময় আসেনি আয়নায় নিজের মুখটা দেখে শেষ পর্যন্ত নিজের স্ট্যান্ডটাকে বদলে যাদবপুরকে সত্যি সত্যি মেধার একটা প্রতিষ্ঠানের জায়গায় এগিয়ে নিয়ে যাওয়ার? তাদেরও দায়বদ্ধতা নেই, কারোর দায়বদ্ধতা নেই। আমি আসবো বিমল শঙ্কর নন্দের কাছে। আমার কথা, আশ্রয়, প্রশ্রয়, অপদার্থতা, অযোগ্যতা, কোন বিশেষণ ব্যবহার করবে তোমার ব্যাপার, সবকটা। এই রাজ্য সরকারের অপদার্থতা, অযোগ্যতা এবং প্রশ্রয় প্রতিটি ক্ষেত্রে যেভাবে চলে এসেছে, আমি মনে করি এই যে ঘটনার জন্য রাজ্য সরকার দায়ী। আমি ওই ছাত্রদের দোষ দেবো না, তারা তো এই অন্যায়গুলো করতেই এসছে ওখানে। যখন 1970 সালের 30শে ডিসেম্বর গোপাল সেনের পেটে ছুরিটা চালিয়ে দিল এবং তাকে তার বিখ্যাত কার্ডিওলজিস্ট বাবা পাঠিয়ে দিল আমেরিকা, এবং এতে রানা বোস গত বছর মারা গেছে, 2 বছর আগে মারা গেছে ওই রানা বোস। নামটা এলো বলে বলছি, ইউজুয়ালি আমি নামগুলো করি না। আচ্ছা, এখানে তো গোপাল সেনের পেটটা ফাঁসিয়ে দিয়ে চলে গেছিল আমেরিকা বা কানাডাতে, ওখানে কোনো ফ্যাকাল্টির গায়ে হাত দিয়ে দেখিয়েছিল। ওই বিপ্লব কোথায় গেল? হাতটি মুচড়ে ভেঙে ভারতে পাঠিয়ে দিত ওরা, কারণ তাদের আইন আছে। আমাদের এখানে আইনটা নেই, আইনটা ওরা মানে না। এই যে বলা হলো তারা আমেরিকা যাবে, কেন করে জানো এই অসভ্যতাগুলো? ওরা জানে এই দেশটায় আমি থাকবো না, আমি বাইরে চলে যাব, এই দেশটা মরে গেল বেঁচে গেল কিচ্ছু যায় আসে না, যাই 12টা বাজিয়ে দিয়ে চলে যাই। এরা ডেফিনেটলি ইন্ডিয়া হেটার এই লোকগুলো, টেক ইট ফ্রম মি।
এরা ভারতবর্ষকে ঘৃণা করে এই এলিমেন্টগুলো। তারা জানে এখানে থাকবো না, আমার ভালো একটা জীবন রয়েছে আমেরিকায়, কানাডায়, ওখানে গিয়ে এই পুঁজিবাদী আমার একেবারে গায়ে মেখে নেবো, তো এইটা দরকার নেই তো। ফলে এইটা এরা করবেই। সরকার কি করছে? আমি তোমাকে একটা মানে কথা বলছি, যে কথাটা এলো 2014 সাল রিপ ভ্যান উইঙ্কেল শুনেছিলাম, গল্পে পড়েছিলাম 20 বছর ঘুমিয়েছিল। আমাদের রাজ্য সরকার 10 বছর ঘুমিয়েছিল, তবে ঘুমিয়েছিল না, ওটা জেগে ঘুমোচ্ছিল। এখন কেউ জেগে ঘুমোলে তাকে তো জাগানো যায় না। আমি একটা মামলা করেছিলাম, আমি এবং আরও কয়েকজন মিলে। 1 নম্বর সইটা আমার ছিল বলে আমার নামে মামলাটা হয়েছে। তখন অভিজিৎ চক্রবর্তী ওখানকার ভাইস চ্যান্সেলর, এবং আমি বলেছিলাম একটাই কথা হাইকোর্টে, ওটা পড়াশুনোর জায়গা, পড়াশুনোর পরিবেশটা ফিরিয়ে দিন, এগুলোর জন্য পড়াশোনাটা নষ্ট হচ্ছে। হাইকোর্ট কতগুলো রায় দিয়েছিলেন, অরিত্র একটু আগে বলেছে রায়গুলো, যে পুলিশ আউটপোস্ট করতে হবে। এখন শুনছি নাকি পুলিশ বলছে আউটপোস্ট করবে, গতকালই তোমাদের চ্যানেলে দেখলাম পুলিশ জায়গা চেয়েছে আউটপোস্ট করবে। লাস্ট পয়েন্ট, দ্য স্টেট ইজ ডাইরেক্টেড টু ডিপ্লয় নেসেসারি পুলিশ পার্সোনেল টু কন্ট্রোল দ্য সিচুয়েশন হোয়েন এভার নিডেড। কোথাও কি বলেছিল ক্যাম্পাসে পুলিশ ঢুকবে না? ক্যাম্পাসে পুলিশ ঢুকবে না বলে যে অদ্ভুত ন্যারেটিভ তৈরি করা হয়, ওই ন্যারেটিভটা বাজে কথা। কারণ পুলিশ শ্রেণী শত্রু নয়, মার্ক্সবাদীরা মনে করতে পারে, আমি মনে করি না। আমি মনে করি ক্যাম্পাসে পুলিশের ইউজুয়ালি ঢোকা উচিত না। আমিও শিক্ষকতা করি, কথায় কথায় আমার কলেজ বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢুকলে পড়াশোনা হবে কি করে? কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটলে পুলিশ ঢুকবে না? আমি তীব্র নিন্দা করছি ওম প্রকাশ মিশ্রকে বিশ্ববিদ্যালয়ে ঢোকার ব্যাপারে যে বাধা দেওয়া হয়েছে, কিন্তু সেই তো পুলিশ ঢুকলো একদিন। তাহলে এইটা কেন? আসলে এইখানেই রয়েছে উত্তরটা তার কিছুদিন পরে আমি পেয়ে গেছিলাম, যার জন্য এটা নিয়ে আমি পার্সু করিনি। অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী ঢুকে অনেকের অনেক গোলমাল পাকিয়ে দিয়েছিলেন, পাকিয়ে মানে পজিটিভ অর্থেই বলছি, অনেক যে ভেস্টেড ইন্টারেস্টে ঘা মারতে শুরু করেছিলেন। মনে হয়েছিল অনেকে তাড়াতে হবে, তার নামে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছিল, যে উনি নাকি টুকে পিএইচডি করেছেন। একজন একটা চ্যানেলে বলেছিল, আমরা আপনি কোন কাশির পণ্ডিত, উনি টুকে পিএইচডি করেছেন, তো একটু দেখাতে পারেননি। আচ্ছা, উনি যদি টুকে পিএইচডি করে থাকেন, পরে ধরা হলো না কেন? উনি যখন যাদবপুর থেকে চলে গেলেন সব চুপ হয়ে গেল কেন? ধরা উচিত ছিল উনি টুকে পিএইচডি করেছেন। আসলে এই যে বলে না, গিভ দ্য ডগ এ ব্যাড নেম অ্যান্ড হ্যাং ইট, ওনাকে তাই করা হয়েছিল। ওনার নামে ব্যক্তিগত কথা কুৎসা রটানো হয়েছিল। সেই সময় এটাও বলা হয়েছিল উনি নাকি আমাকে ফাইন্যান্স করেছেন। তার আগে ওনার সঙ্গে আমি মানে জীবনে মুখোমুখি হইনি, ওনার সামনেই তো বলছি। একটা লাইনে শেষ করি। কেন হয়েছিল জানো? এই নক্সালিজম এটাকে এই রাজ্যের শাসক দলটা জিয়ে রেখেছিল, কারণ এটাকে বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগানো। আমার একটা প্রশ্ন রয়েছে সরাসরি আপনার কাছে, কারণ যেহেতু আপনি একই সঙ্গে অধ্যাপক, তার সঙ্গে বিজেপি মুখপাত্র, রাজ্য চাইছে না, মানা গেল বিমলবাবু। আমার বক্তব্য হচ্ছে, এই ধরনের যদি দেশবিরোধী কার্যকলাপ চলে, সম্প্রতি আপনি জানেন যে সিমির সঙ্গে পর্যন্ত যোগাযোগ পাওয়া গেছে, জামাতের সঙ্গে যোগাযোগ পাওয়া গেছে, অ্যাক্টিভলি কিছু সংগঠন চলছে, তার একটার নাম আমি এখানেই করলাম। কেন্দ্র কিছু করতে পারে না, রাজ্য মানলাম কিছু করছে, রাজ্যের প্রশ্রয় রয়েছে, আশ্রয় রয়েছে, কেন্দ্রের কি রয়েছে? আইনগতভাবে কেন্দ্র কিন্তু কিছু করতে পারে না। একজন ভাইস চ্যান্সেলর প্রাক্তন আছেন, উনি বলতে পারবেন। ওটা হচ্ছে রাজ্যের বিশ্ববিদ্যালয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজ্যের। ফলে এই যতদিন এই নির্বাচিত সরকারটা রয়েছে, একে টপকে কেন্দ্রীয় সরকার সংবিধান অনুযায়ী করতে পারে না। রাজ্যের বিশ্ববিদ্যালয় রাজ্যকেই দায়িত্ব নিতে হবে। একদম আমি আইনের কথাটা বলছি। আর একটা কথা বলে শেষ করি, এই গোলমাল থামাতে 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা। জাস্ট ওই যাদবপুরকে স্যানিটাইজ করতে আমি তো বলছি 1 ঘন্টা লাগবে, বেশি লাগবে না। বিশ্ববিদ্যালয়ের কাছে আসার আগে আমার বেসিক এই এত আলোচনা এতগুলোর মধ্যে নিঃসন্দেহে একটা বিষয় স্পষ্ট, প্রত্যেকেই তো আমরা বলছি যে একটা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে বিশ্বজিৎবাবু। সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার মধ্যে যেরকম সংগঠনের যেরকম সেখানকার পরিবেশের একটা বড় ভূমিকা রয়েছে, প্রশাসনিক ভূমিকা রয়েছে, শিক্ষকদের ভূমিকা রয়েছে, তার বাজেট পরিকাঠামো উন্নয়নের ভূমিকা রয়েছে, রাজ্য সরকারের ভূমিকা রয়েছে, সেরকমই ভূমিকা রয়েছে কিন্তু নির্বাচনেরও। সেই নির্বাচনটুকুও বন্ধ, রাজ্য বাজেটও কাটছাট করছে। চাইছেটা কি রাজ্য? প্রথম কথা, যাদবপুর কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। ভূমধ্যসাগর বা ভানুয়াতের কোনো দ্বীপের নিয়ে কথা বলছি, সেখানকার কোনো বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলছি এমন নয়। ইরাক বা পাকিস্তান বা আফগানিস্তানের কোনো বিচ্ছিন্ন প্রদেশ নয় যে প্রদেশ নিয়ে আমরা কথা বলছি। পাবলিক পার্সপেক্টিভে কি বলা হচ্ছে? যাদবপুর মেধাসম্পন্ন ছাত্রদের শিক্ষা চর্চা কেন্দ্র। বলা হচ্ছে এখানে 2 ধরনের ছাত্ররা থাকে, যারা বাম এবং অতি বাম, যারা আদর্শকে কেন্দ্র করে সঙ্গে মেধার চাষ করে। কিন্তু এটা ভাবতে হবে যে যাদবপুরে যে ফেক মুক্ত চিন্তার কথা বারবার বলা হয়, সেই মুখোশের আড়ালে যে আন্দোলন
কোনো রাজনৈতিক দলের প্রশ্রয়ে সেটা বন্ধ করার দায়িত্ব কার? আমরা বারবার সহজে রাজনীতিকে প্রশ্রয় করে দেগে দিচ্ছি কি যে রাজ্য সরকারের দায়িত্ব, রাজ্য প্রশাসনের দায়িত্ব। কিন্তু আজকে একটা বিশ্ববিদ্যালয় স্বশাসিত সংস্থা হওয়ার কারণে তাদের নিজেদের যে প্রশাসন থাকে, যে অধ্যাপক থাকে, সেই প্রশাসক বা অধ্যাপকরা যদি সঠিকভাবে তাদের মেরুদণ্ডের পরিচয় দিতে পারে, তাহলে এই বিশ্ববিদ্যালয়গুলোতে মেধার চাষ হবে। আজকে বারবার প্রশ্ন উঠছে যাদবপুরের বিরুদ্ধে। যাদবপুরের ছাত্ররা ভারতবর্ষের গণতন্ত্রের একটা অংশ, তাহলে সেই গণতন্ত্রে দাঁড়িয়ে আমার আপনার ট্যাক্সের টাকায় যারা সেখানে পড়াশুনো করার সুযোগ পাচ্ছে, দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে এবং আমাদের এই রাজ্যের বিরুদ্ধে প্রশ্ন তুলছে, এর সাহস বা ইন্ধন পাচ্ছে কোথা থেকে? এই ইন্ধন কি আজকে থেকে? এই ইন্ধন কি 2010 থেকে? তাহলে ভাবতে হবে বাম এবং অতি বাম যে সংস্কৃতি, যে আশকারা দেওয়ার মানসিকতা, যাদবপুরের একটা বেড়ি তৈরি করে দিয়ে, বেড়া তৈরি করে দিয়ে তার ভিতরে যে সংস্কৃতির চাষ করা হচ্ছে, তার পরম্পরা বাম এবং অতি বাম দলগুলো নিয়ে আসছে। আজকে রাজনীতির ক্ষেত্রেই বাম এবং অতি বাম দলগুলো একেবারে নিঃস্ব হয়ে যাওয়ার কারণে তাদের রাজনৈতিক নেতারা সেই সব ছাত্রদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, মাথায় হাত রাখছে, অর্থাৎ বলছে, ইন্ধন দিচ্ছে, তোমরা এটা করো। মুক্ত চিন্তা মানে কি মুখোশ? আজকে মেধার চর্চা মানে কি মুখোশ? সেই মুখোশ যদি হয় তাহলে রাজ্যের দায়িত্ব আছে, রাষ্ট্রের দায়িত্ব আছে সেই মুখোশ খুলে দেওয়ার। আমরা মনে করি হোক কলরাবের মতো যে আন্দোলন যারা করেছিল, এখানে যারা আছেন তারা সবাই সেই মুখগুলো একটা সময় টেলিভিশনে দেখতে পেয়েছেন। তারা এখন কোথায়? তারা ক্যালিফোর্নিয়ায়, তারা সান ফ্রান্সিসকোয়, তারা বহুজাতিক সংস্থায় কাজ করছে। তাহলে আজকে যারা একটা সামাজিক আন্দোলনের জন্ম দিল ইউনিভার্সিটিতে, সেই আন্দোলন কোন পথে গেল, তারা গতি হারালো কিনা, তার খবর কি যাদবপুর রাখে? তার মানে যাদবপুর নিয়ে যখন আমরা কথা বলি, তাহলে শুধুমাত্র 5% বা 10% সেই ছাত্রদের নিয়ে কথা বলি না যারা খালে বাম বা অতি বাম হিসাবে সেখানে আন্দোলন করছে। আজকে যদি দায়িত্বের কথা বলেন, রাষ্ট্রের প্রতি দায়িত্বের কথা বলেন, তাহলে তাদের দায়িত্ব আছে। আর যে ব্রাত্য বসু যে সম্মেলনে গেছে, শিক্ষকদের সম্মেলন, যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয় তাহলে তার বাধা কোথায়? কিন্তু যেতেই পারেন, তিনি তো আগাম ঘোষণা করে গেছেন। তাহলে এটা জানা সত্ত্বেও ইউনিভার্সিটি প্রশাসন সেই ব্যবস্থা করলো না কেন? ব্রাত্য বসু একজন অধ্যাপক হিসাবে অধ্যাপক সমিতির যে মিটিংয়ে গেছে, তারপরে যে আক্রমণ ছাত্ররা করলো সেটা নিন্দনীয়। তার রাজনৈতিক যে পরিচয় হোক না কেন, একটা ছাত্র শিক্ষকের উপরে আক্রমণ করছে, বাইরের স্টুডেন্টরা বা অন্যরা ঢুকতে পারছে কেন? এর দায় ইউনিভার্সিটি প্রশাসনকে নিতে হবে না? তাদের অবশ্যই নিতে হবে, তারা এখান থেকে সরে যেতে পারে না। সময় শেষ বলে বলছি, মানে রাজ্যের, আপনি বলছেন রাজ্যের কোনো দায় নেই, যাবতীয় দায় আমি একবারও বলছি না রাজ্যের দায় নেই, কিন্তু রাজ্যে মানে ইউনিভার্সিটির প্রশাসন যদি এটা ঠেকাতে না পারে, রাজ্য বাইরে থেকে গেলেই তখন রাজ্যের বিরুদ্ধে আঙুল তোলা হবে যে রাজ্য কেন ইউনিভার্সিটির মধ্যে ইন্টারফেয়ার করছে। স্টেটকে তার ভূমিকা পালন করতে হবে, আগেই বলেছি করছে না। তুমি যে মেইন প্রশ্নটা করেছিলে, ওর কথার সঙ্গে আমার কোনো বিরোধ নেই বলে তার প্রশ্ন করছি না, আমি পয়েন্টটা অ্যাড করছি। সেটা হচ্ছে, এটা ঠিকই ছাত্র নির্বাচন দরকার, ছাত্র নির্বাচনটা হোক না, কিন্তু তার সঙ্গে আরেকটা বিষয় আমি অ্যাড করছি। মাননীয় সুপ্রিম কোর্ট নির্দেশিকা দিয়েছিলেন যে ছাত্র ইউনিয়ন নির্বাচন করতে গেলে লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে করতে হবে, যেখানে যারা সত্যিকারের স্টুডেন্ট তারাই নির্বাচনে অংশ নেবে, বাইরের হস্তক্ষেপ বন্ধ, ইউনিভার্সিটির ভেতরে কোনো রকম পোস্টারিং চলবে না, কোনো মিটিং মিছিল চলবে না, কোনো স্লোগান চলবে না, কোনো মানে ছাত্র সংগঠনের নাম করে নির্বাচন চলবে না। যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ে আইন আছে, সেই আইনকে প্রয়োগ করার মতো ধক নেই। মূল কথা একটা নির্বাচন দরকার, যে নির্বাচনটা দিনের পর দিন হচ্ছে না। ছাত্র নির্বাচনের দাবিতেই কিন্তু এত যে ঘটনা ঘটলো সেটা হলো। দেশবিরোধী কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। দেশবিরোধী কার্যকলাপ কতটা ঘটছে? 4টে পোস্টারের মধ্যে দিয়েই যে দেশবিরোধী কার্যকলাপ শুধু ক্যাম্পাসে বসে হচ্ছে এটা আমি মনে করি না। সেডেশন চার্জ দিয়ে যে 10টা ছাত্রকে তুলে নিয়ে গিয়ে তাদের আগেনস্টে স্টেট মামলা দিয়ে দিল এবং তাদের একেবারে সর্বনাশ করে দিল, এটাও কিন্তু দিনের পর দিন হতে পারে না। এই 10 জন গণতন্ত্রের জনপ্রতিনিধির গায়ে হাত তুলতে পারে, জুতো ছুটতে পারে, থুতু ছুলতে পারে, তার ঘড়ি চুরি করে নিতে পারে, বা ভারত রাষ্ট্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তাদের বিরুদ্ধে যখন চার্জ দেওয়া হবে, তাদের বিরুদ্ধে কেস দেওয়া হবে, তখন আপনার মনে হচ্ছে সমস্যা আছে। তারা কেন করবে? আমি একবারও তা বলছি না, অবশ্যই আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। ঈশানজিৎ রয় এবং রাজস্বী চক্রবর্তী দুজনের পরিচয় আমি আগে দিয়েছি। কি প্রশ্ন বা কি বক্তব্য আছে জেনে নিই। প্রথম ঈশানজিৎ, তারপর রাজস্বী। এত যে অভিযোগ যে যাদবপুরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, দেশবিরোধী কার্যকলাপ, সমাজ বিরোধী কার্যকলাপ,
এগুলো রোখার জন্য যাদবপুরের প্রফেসররা কি স্টেপ নিচ্ছেন? রাজস্বী চক্রবর্তী, আপনার কি বক্তব্য বা প্রশ্ন? আমার স্পেসিফিক প্রশ্ন অরিত্রর কাছে। এবার যে পোস্টারটা দেখা গেছে সেখানে স্পেসিফিক্যালি আজাদ কাশ্মীর বলা হয়েছে। আজাদ কাশ্মীর কিন্তু আমি ভারত বিরোধী কিনা বলতে পারবো না, কারণ এটা পাকিস্তান বলে। এবার পাকিস্তান কাশ্মীরকে যে নামে ডাকে আজাদ কাশ্মীর, সেটা যদি ভারত বিরোধী না হয় তাহলে আমার কিছু বলার নেই। ছাত্রদের এগেনস্টে যদি অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটির জন্য অ্যাকশান নিতে হয় তাহলে কোর্ট অবমাননার অ্যাকশানটা মুখ্যমন্ত্রীর এগেনস্টে নিতে হবে। তাহলে বিধানসভায় প্রতিদিন বসে যে ধরনের আলোচনা হচ্ছে, যেখানে কনস্ট্যান্ট ওখানে একটা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি হচ্ছে, তার এগেনস্টে বিধানসভার বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে। রাষ্ট্রকে বোঝাতে হবে সবার আগে যে এই রাষ্ট্রটা আপনাদের সকলের, এখানে সকলের কণ্ঠস্বরে উঠে আসছে। শুরুতে ঈশানজিৎ প্রশ্ন করেছিলেন যে যাদবপুরের শিক্ষকরা তাদের দায়িত্বটা কি? আমি দুজনের কাছে তাহলে আসছি। যাদবপুরের শিক্ষকদের আন্তরিকতা, মানবিকতার যারা কাছ থেকে পরিচয় পেয়েছেন, পুরো ভারতবর্ষের মধ্যে এরকম কম ইউনিভার্সিটি আছে যেখানে তারা প্রাইভেট টিউশন করেন। তার কোনো ছাত্র রাত্রিবেলা 8টার সময় গেলেও তিনি ধৈর্য ধরে সেই ছাত্রকে বোঝান। যাদবপুরের চেহারাটা অত্যন্ত মানবিক। যাদবপুরের মাস্টারমশাইদের মতো মানবিক ভাব নিয়ে পড়ানো আমি খুব কম ইউনিভার্সিটিতে দেখেছি। একদম, যে খুব সংক্ষেপে লাস্ট। আমি একটা জায়গায় বলবো, সেটা হচ্ছে সলিউশনটা কি। হ্যাঁ, এই সলিউশনটা নিয়েই চিন্তা করা এখন খুব দরকার। সলিউশন খুব সিম্পল। মহামান্য হাইকোর্ট যেটা বলেছিলেন সেইটাকে অক্ষরে অক্ষরে পালন করা। বিকাশ ভবনে দাঁড়িয়ে মাথা উঁচু করে কথা বলবো, এই ক্ষমতা যদি থাকতো তাহলে কিন্তু আজকে এই অবস্থায় এসে যাদবপুর দাঁড়াতো না। সোনালি, মাথা উঁচু করে একটা লাইন বলতে হবে। আমি সময় শিক্ষকদের একদম শেষ ভূমিকা নিয়ে সময়। প্রশ্নটা ছিল। আমি শুধু এটুকু বলি, আমি নিজে অধ্যাপক হয়ে কোনো অধ্যাপকের সম্পর্কে একটাও খারাপ কথা বলবো না, কিন্তু অভিজিৎ বাবু যখন ভাইস চ্যান্সেলর ছিলেন কিছু শিক্ষকের ভূমিকা আমার ভালো লাগেনি। যে ছাত্ররা আজকে দেশের বিরুদ্ধে কথা বলছে, তাদের বিরুদ্ধে ছাত্র হিসাবে না দেখে তারা দেশের বিরুদ্ধে কথা বলছে, অন্যায় করছে, দেশদ্রোহিতা করছে, সেইভাবে ছাত্রদের দেখতে হবে। অনেকবার আইডিয়াল স্টেটের কথা বলা হলো, কিন্তু সত্যি বেশি আইডিয়াল স্টেট কবে হবে? তবে গিয়ে যাদবপুর শান্ত হবে, তবে গিয়ে যাদবপুরের দেশদ্রোহী ছাত্ররা একটা শ্রেণী মুষ্টিমেয় তারা বলবে যে না, আমরা আর উল্টোপাল্টা স্লোগান লিখবো না, আমরাও দেশের গণতন্ত্রের প্রতি আস্থাশীল থাকবো। আমার মনে হয় এটা গল্পে গরু গাছে ওঠা বা সোনার পাথর বাটি ছাড়া আর অন্য কিছু নয়। সময় একদম শেষ। কথকের এই আলোচনা এখানেই শেষ করলাম। কথা হবে আপাতত এই পর্যন্ত। নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।